হ্যালো নগরবাসী, আজ আমরা এক্সপ্লেন করব মানজুমাল বয়েস নামক মালায়ালাম সিনেমাটি নিয়ে। এটি একটি সাসপেন্স থ্রিলার মুভি। 2006-এর সত্য ঘটনার উপর এই সিনেমাটি তৈরি করা হয়েছে। কোচিতে মানজুমালে থাকা একটি ফ্রেন্ড সার্কেল যখন একটি ট্রিপে যায় তখন তাদের সাথে কি হয় তা নিয়ে এই সিনেমাটি তৈরি। সিনেমাটির প্রথমে সিনেমাটির বিল্ড আপ দেখানো হয়, ফ্রেন্ড সার্কেলের কে কেমন ছিল, কার আচরণ কীরকম ছিল, কে কি করে। চলুন আমরা চলে যাই সরাসরি মূল ঘটনায়। গরমের ছুটিতে তারা সবাই তামিলনাড়ুর কোরাইকানাল যায় ঘুরতে। সুধীরের পুরনো বন্ধু প্রসাদের গাড়ি তারা বুক করে। যেহেতু তারা বড় কোনো ভ্যান পায়নি তাই তাদের গ্রুপের সবাই যেতে পারবে না। তারপর শেষ সময় যখন তাদের একটি ফ্রেন্ড যেতে পারে না তখন তার পরিবর্তে তারা সুভাষকে নিতে চায়। গ্রুপের সবচেয়ে সিনিয়র এবং ম্যাচিওর মানুষ সিজু, সে আনতে যায় সুভাষকে তার বাড়ি থেকে। সুভাষ প্রথমে যেতে চায় না তার আর্থিক সমস্যার জন্য, কিন্তু সিজু কোনোভাবে তার মার সাথে কথা বলে তাকে আর তার মাকে রাজি করিয়ে সুভাষকে নিয়ে আসে। তারপর 11 জন লোক নিয়ে তারা মানজুমাল থেকে রওনা দেয়। রাতে সবাই ভগবানের দর্শন করে, কিন্তু সুভাষ করে না, কারণ সুভাষ এগুলোতে বিশ্বাস করে না। তারপর তারা কারনাল গিয়ে ঘোরাঘুরি করে, ছবি তুলে আনন্দ করে। ঘোরা শেষে যখন তারা চলে যাবে তখনই সুধি বলে ওঠে, আমাদের একটি জায়গা তো মিস হয়ে গেছে, সেটি হলো গুনা কেভস। কামাল হাসানের একটি মুভি এসেছিল গুনা, সেই মুভির শুটিং করা হয়েছিল একটি গুহায়, যা পরবর্তীতে গুনা কেভস নামে নামকরণ করা হয়। এবং এই সিনেমার প্রথম দিকে টেলিভিশনে একটি গান চলতে থাকে একটি সিনেমার, যেখানে আমরা এই গুহাটিকেই দেখতে পাই। যেহেতু এত দূর চলে এসেছে তাই তারা গুনা কেভসে ঘুরতে চলে যায় এবং তারা গুনা সিনেমার গান শুনতে শুনতেই সেই জায়গায় চলে যায়। গুনা কেভসে পৌঁছানোর পর প্রসাদ চলে যায় আরাম করার জন্য তার গাড়িতে, আর বাকিরা সবাই তাদের মতো আনন্দ করতে থাকে। সেখানে দেখতে পাওয়া যায় বড় বড় গর্ত, যা কর্তৃপক্ষ নেট দিয়ে আটকে রেখেছে। তারা কয়েকজন এর উপরে উঠে লাফাতে থাকে। আসলে সেই জায়গাতেই মূল গুনা কেভস ছিল না, তার আশেপাশের জায়গা ছিল। মূল গুনা কেভস ছিল সেখান থেকে নিচে, যা একটি বড় গেটের উপর, কিন্তু সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, কারণ সেটা ছিল একটি নিষিদ্ধ এলাকা। কিন্তু তারা সেখানে দেখতে পায় নিচে থেকে 3টি লোক আসছে। আবার গেট পার করাও ছিল একদম সহজ, আর এরা প্রথম থেকেই কোনো রুল তারা মানছিল না। তাই তারা গেট টপকে গেট পার করে নিচে যেতে থাকে। তারা নিচে গুহার ভেতরে ঢুকে এবং সেখানে তারা আরও এরকম গর্ত দেখে, যা নেট দিয়ে আটকানো ছিল। এরপর তারা আরেকটি গেট দেখতে পায় এবং সেটা পার করা আরও কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু তারা এটিও মেনে নেয় না। এটি পার করে সামনে যেতে থাকে। তারা সেখানে পাথরের গায়ে দেখতে পায় নানা মানুষের নাম লেখা, যেমনটা আমরা দেখতে পাই বিভিন্ন দেয়ালে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম, এসব জিনিস আর কি। সেখানে একটি জিনিসের নাম দেখে তারা রেগে যায়। সে নামটি ছিল 4th কোচি বয়েস। সেটা মোছার চেষ্টা করে, কিন্তু তারা সেটা মুছতে পারে না। তারা সেখানে একটি পেইন্টের ছোট কৌটা দেখতে পায় এবং সেটি দিয়ে তারা পাথরের গায়ে নিজেদের গ্রুপের নাম লেখে, মানজুমাল বয়েস। গুহার ভিতরে তারা পচা গলা বিশ্রী গন্ধ পেতে থাকে। তারা সেখানে নানা ধরনের জিনিস দেখতে পায়, যেমন বানরের মাথার কঙ্কাল। তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ সেখানে ছিল প্রচুর শীত। সেখানে সুভাষ তাদের গ্রুপের নাম দেখে খুব উচ্ছ্বাসিত হয়েছিল। নামের পাশে তারিখ এবং সাল লেখার জন্য যেই উপরে উঠবে তখনই পাতায় ঢাকা একটি গর্তে সুভাষ পড়ে যায়, আর এটি দেখে তারা স্থির হয়ে যায়। তারা কিছুই ভাবতে পারে না, কি করবে তাদের মাথা কাজ করে না। তাদের ভেতর থেকে কোনো রিয়াকশন বের হয় না, তারা শুধু শক হয়ে দাঁড়িয়ে থাকে। যখনই তারা সেন্সে ফেরে সবাই গর্তটির পাশে জড়ো হয়ে যায় এবং সুভাষকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু নিচ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। মনে মনে তারা ভাবে সুভাষ হয়তো মজা করতেছে, কিন্তু যখন গর্ত থেকে কিছু বাদুড় বের হয় তখন তাদের ধারণা পাল্টে যায়।
আর যখন বাদুড় উঠতে দেখে উপরে থাকা ট্যুর গাইডও বুঝতে পারে নিচে কোনো সমস্যা হয়েছে। এরপর তারা নিচে দেখার জন্য ক্যামেরার ফ্ল্যাশ ইউজ করতে চায়, কিন্তু সেটিতে কিছুই দেখা যাচ্ছিল না, উপর দিয়ে সব দেখা যাচ্ছিল। এমন সময় একজনের পা লেগে ছোট একটি পাথর গর্তের ভিতর পড়ে যায়। তখন তারা পাথরটি নিচে পড়ার আওয়াজ শুনতে পায় এবং তখনই তারা বুঝতে পারে এটি মোটেও ছোট কোনো গর্ত নয়। তারা সবাই মনে মনে বুঝতে পারে সুভাষ আর নেই, কিন্তু কেউই মুখে তা বলতে পারে না। অবিনাশের অনেক বড় ধাক্কা লাগে এবং সে বলতে থাকে সুভাষ আর নেই, কিন্তু কেউই সেটা মেনে নিতে চায় না। আর অবিনাশও এটা বারবার বলতে থাকে, তাই একজন তাকে উপরে রেখে আসে। এর মধ্যে ট্যুর গাইড নিচে চলে আসে। তাকে দেখে সবাই মনে করে সে তাদের সাহায্য করবে, কিন্তু সে তাদের স্পষ্ট বলে দেয় এখন আর কিছুই হতে পারে না, এগুলো সবই ছিল শয়তানের সিদ্ধান্ত। কিন্তু তারা চেষ্টা না করে কিভাবে সেখান থেকে চলে যেতে পারে। তাই সেখান থেকে অর্ধেক লোক সাহায্যের জন্য উপরে চলে যায় এবং অর্ধেক লোক গর্তের পাশেই থাকে। উপরে থাকা বন্ধুরা একটি দোকানদারের সাথে দেখা করে এবং সে দোকানদারও তাদের একই কথা বলে, এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। দোকানদারের মেয়ে বলতেছিল যে পুলিশকে ডাকতে, কিন্তু দোকানদার বলতেছে পুলিশকে ডাকলে সমস্যা আরও বেড়ে যাবে। কিন্তু তারা সে কথা না মেনে তিনজন প্রসাদের কাছে পৌঁছে এবং গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। একজন দোকানদারকে সাহায্যের জন্য নিচে নিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় দোকানদার কিছু লেবু নিয়ে যায়। এ থেকে বোঝা যায় এলাকার মানুষ সেই গুহাকে অনেক ভয় পায়। ভয় পাওয়ার কারণও রয়েছে। ইংরেজরা সেই গুহার নাম দিয়েছিল ডেভিলস কিচেন, যার অর্থ শয়তানের রান্নাঘর। যে সেখানে যায় সে আর কখনোই ফিরে আসে না। তখন সে নিচে গিয়ে সবাইকে লেবু দিতে থাকে এবং তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি। তখন দোকানদার সবাইকে বলে এখানে মোট 13 জন এর আগে পড়ে গিয়েছিল, এখান থেকে কেউকেই জীবিত উদ্ধার করতে পারেনি। জীবিত কি, কাউকে মৃত উদ্ধার করতে পারেনি, কারণ এই গর্ত প্রায় 900 ফিটেরও বেশি গভীর। এর আগে 10 বছর পূর্বে একটি সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা এই গর্তে পড়ে যায়। সেখানে সরকার অনেকগুলো ফোর্স উদ্ধার কাজে লাগিয়ে দেয়, কিন্তু কেউই তাকে উদ্ধার করতে পারে না। মন্ত্রী 15 লক্ষ টাকা উপহার দিতে চায় যে তার ভাতিজার লাশ বা একটি হাড় হলেও আনতে পারবে সৎকার করার জন্য, কিন্তু কেউই সেখানে রাজি হয় না। তখন তাদের বলে যেখানে মন্ত্রী তার ভাতিজাকে উদ্ধার করতে পারে না সেখানে তোমরা কী বা করবে, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ছোটোবেলায় তারা লুকোচুরি খেলতেছিল। তখনও সুভাষ এমন জায়গায় লুকাতো যেখানে কেউ তাকে খুঁজে পেত না। সুভাষ নিশ্চুপ জায়গায় নিজেকে শান্ত রাখতে জানতো। তারপর আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে পৌঁছে তারা পুলিশকে সব বলার চেষ্টা করে, কিন্তু পুলিশ উল্টা তাদেরই মারধর করতে থাকে। পুলিশ বলে তাদের বন্ধুকে তারাই গর্তে ফেলে দিয়েছে। এদিকে তারা দোকানদারের কথা শুনতেছিল। তখনও তারা বুঝেনি বৃষ্টি তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা তখন দেখতে পায় পানি গড়িয়ে গড়িয়ে সে গর্তের ভিতর পড়ছে। তখনই তারা সব বুঝতে পারে এই গর্তের উপরের পানি এবং আশেপাশের সকল পানি গড়িয়ে গড়িয়ে এই গর্তের ভেতর ঢোকে, কারণ এই পথ এই পানিই তৈরি করেছে। তারা সবাই মনে করে সুভাষ যদি গর্তের ভেতর বেঁচেও থাকে, এই পানি গর্তের ভেতর ঢুকে যদি ভরে যায় পানিতে ডুবে সুভাষ মারা যাবে। তাই নানাভাবে পানি আটকানোর চেষ্টা করে। শ্রীযুত গর্তের পাশে আড়াআড়িভাবে শুয়ে পড়ে, কারণ তার কারণেই সুভাষ আজ এই ট্রিপে এসেছে। তার মাকে কনভিন্স করে সুভাষকে সেই নিয়ে এসেছে। সুধিও সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, কারণ গুনা ক্যাপসে আসার সিদ্ধান্ত তারই ছিল। তারা সবাই মিলে পানি আটকানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। তখনই সেখানে ফরেস্ট গার্ড চলে আসে এবং সবাইকে বলে তারা যাতে সেখান থেকে চলে যায়, কারণ এর ফলে তার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখনই সুধি গিয়ে গর্তের পাশে শুয়ে পড়ে এবং তাকে দেখে সব বন্ধুরা গর্তের পাশে গোল হয়ে শুয়ে পড়ে। এতক্ষণে এ খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে, তাই সাব ইন্সপেক্টরকে কোনো পদক্ষেপ নিতেই হলো। সে কনস্টেবলকে সেই ছেলেদের সাথে সেখানে যেতে বলল এবং যাওয়ার সময় টর্চ এবং দড়ি নিয়ে যেতে বলল।
কিন্তু সে সেখানে হেলামি করতে থাকে। সে ছেলেদের মদের দোকানের সামনে এসে মদ কিনে আনতে বলে, লাইট নিয়ে আসতে বলে, গ্লাস নিয়ে আসতে বলে, এবং ছেলেদের কিছুই করার ছিল না, তারা মুখ বুজে সেগুলো নিয়েও আসে। তখন একজন বলে ওঠে যে রশিও তো আনতে হবে। তখন কনস্টেবল বলে সামনে যদি পাই তাহলে নিয়ে যাব। তখন তাদের কাছে 1 সেকেন্ডও অনেক মূল্যবান, আর তখন কনস্টেবলে বৃষ্টিতে নিজের মুড সেট করতে ব্যস্ত ছিল। তখন আমরা সেখানে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই সুভাষ ছোটোবেলায় বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে গিয়েছিল। সেখানে সে পানিতে লাফ দিতে ভয় পাচ্ছিল। যখনই সে পানিতে লাফ দেয় তখনই আমরা দেখতে পাই একটি অসাধারণ ট্রানজেকশন। আমরা দেখতে পারি সুভাষ যে গর্তের ভিতর পড়েছিল সেটি কিভাবে পড়েছিল। আমরা দেখতে পাই সুভাষ পাথরের সাথে বাড়ি খেতে খেতে নিচে পড়তে থাকে, এবং পাথরের সাথে তার শরীরের আঘাতে তার শরীরের জামা কাপড় ছিঁড়ে যায়। এবং ভালো খবর শুধু এই ছিল যে সুভাষ একবারে নিচে পড়ে যায় না, সে একটি পাথরের উপর আটকে থাকে এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু এমন পজিশনে আটকায় যে যদি জ্ঞান ফিরে হালকা একটু নাড়াচাড়াও করে সে নিচে পড়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে সময়ের এত সমস্যা, তখন সে কনস্টেবল গাড়িটি আস্তে চালাতে বলছিল কারণ তার হাতের মদ পড়ে যাবে। তখন কনস্টেবল বলে তোর বন্ধু ওখান থেকে বেরোতে পারবে না, এই গুহা থেকে বের হয়েছে এমন কোনো ইতিহাস নেই। কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় এবং কনস্টেবল সেখানে শুধু টর্চ মারে আর বলে চলো তোমরা এখান থেকে চলে যাও, এখানে আর কিছুই হবে না। কিন্তু কেউ সেখান থেকে যেতে রাজি থাকে না। তারপর কনস্টেবল তাদের উপর মারধর করতে থাকে। সেখানে দোকানদার তাদের মাঝে আসে এবং আটকায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। কনস্টেবল সবাইকে বলে তোমরা এখান থেকে ঘরে চলে যাও, কিন্তু সেখানে বলে যে আমরা ঘরে কিভাবে যাব, সুভাষের মাকে গিয়ে কি বলবো। তখন কনস্টেবল তাদের চোখের পানি দেখে বুঝতে পারে তারা তাদের বন্ধুকে ধাক্কা দিতে পারে না। তখন তাদের মধ্যে একজন কনস্টেবলের পাশে গিয়ে সুভাষের নাম ধরে ডাকতে থাকে। তখন তার ডাক শুনে সুভাষের জ্ঞান ফেরে। সুভাষ সম্পূর্ণ রক্ত কাদা দিয়ে মাখানো অবস্থায় ছিল। সুভাষ ব্যথায় কাঁদতেছিল, তার কাদার আওয়াজ সে শুনতে পায়। ফাইনালি তারা বুঝতে পারে যে সুভাষ জীবিত আছে। তাদের হৃদয়ের কারণেই তারা আজ জানতে পারে সুভাষ জীবিত আছে। তারা সেখান থেকে চলে গেলে আর কিছুই তাদের জানা হতো না। তাদের ভেতর পজিটিভ এনার্জি আরও বেড়ে যায়। তারা সুভাষকে বাঁচানোর জন্য এখন সব কিছুই করতে পারে। আশেপাশে সবাই অবাক হয়ে যায়, এর কিভাবে সম্ভব। যখনই এই খবর ছড়িয়ে পড়ে তখনই কাজ আরও তাড়াতাড়ি হতে থাকে। পুলিশ ইনচার্জও সেখানে এসে পড়ে ফায়ার ব্রিগেড সাথে নিয়ে। পুলিশ ইনচার্জ সেখানে সবাইকে বলে শুধু ফর্মালিটি করবে, সবই আমি দেখব। তারা গর্তের ভেতর দড়ি ফেলে, কিন্তু এটা তো স্বাভাবিক ছিল যে সুভাষ দড়ি ধরে তো ওঠার মতো অবস্থায় মোটেও ছিল না। তখন ছেলেরা বলে আপনারা তো সময় নষ্ট করছেন, এসব করার বদলে আপনাদের উচিত কাউকে নিচে গিয়ে তাকে উদ্ধার করা। তখন সাব ইন্সপেক্টর তার উপর চড়াও হয়, কিন্তু লোকালরাও ছেলের সাথে একই কথা বলে। তাই বাধ্য হয়ে পুলিশ তাদের কথা মেনে নেয় এবং সব ধরনের সেট আপ তৈরি করে, কিন্তু গর্তের ভিতর কেউই যেতে রাজি হয় না। ডিপার্টমেন্টের লোকরাও ভিতরে যেতে রাজি হয় না, লোকালরাও যেতে রাজি হয় না, কারণ তাদের কিছু হয়ে গেলে তাদের পরিবারের কি হবে। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখতে পাই সিজু আগে থেকেই বিপদে পড়লে নিজে সব কিছুতে এগিয়ে যায় এবং লিডারশিপের দায়িত্ব পালন করে। তাই সেখানে সে কিভাবে পিছিয়ে থাকে, তাই সিজু সে গর্তে যাওয়ার জন্য রাজি হয়। সিজু যেহেতু তার নিজের দায়িত্বে সুভাষকে এখানে নিয়ে এসেছে, তাই সে সুভাষকে বাঁচানো তার নিজের দায়িত্ব মনে করছে। কিন্তু পুলিশ তা মেনে নিতে চায় না, কারণ একজন এমনিই ভিতরে আটকে আছে। যদি ভিতরে আরেকজন আটকা পড়ে তাহলে আরেক বিপদের সম্মুখীন হতে হবে। আবার সিজুকে যেতে না দিলে সুধিও রেডি ছিল যাওয়ার জন্য। সিজুকে যাওয়ার সময় শিখিয়ে দেওয়া হয় কিভাবে দড়ি বাঁধতে হবে, কিন্তু এত প্রেশারের মাথায় কিছুই মাথায় ঢুকছিল না। সে বলে নিচে যাওয়ার পর সব দেখা যাবে। সে কোনো কিছু না ভেবেই নিচে যেতে থাকে এবং আস্তে আস্তে উপর থেকে দড়ি ছাড়তে থাকে যাতে ভালোভাবে নিচে পৌঁছাতে পারে। কিন্তু নিচের রাস্তা মোটেও সহজ ছিল না। সেখানে ছিল অন্ধকার এবং আঁকাবাঁকা মোড় ছিল
তাই আস্তে আস্তে দেখে শুনে নিচে যেতে হচ্ছিল। সিজু যত নিচে যাচ্ছিল তাদের সাথে কমিউনিকেশনও তত দুর্বল হয়ে যাচ্ছিল। উপর থেকে কি বলছিল তা নিচ থেকে শোনা যাচ্ছিল না। সিজু আস্তে আস্তে নিচে যেতে থাকে। হঠাৎ এক সময় দড়িটি শেষ হয়ে যায়। তারপর আবার দড়ি জোড়া লাগানো হয়। দড়িটি 120 ফিটের ছিল, কিন্তু নিচে গেলে সিজুর জীবনেরও ঝুঁকি হতে পারে, কারণ এর নিচে অক্সিজেনের লেভেল অনেক কম। আর কিছু করার ছিল না, তাই সিজুকে উপরে উঠে আসার কথা বলে। কিন্তু সিজু মোটেও এই সিদ্ধান্তে রাজি ছিল না। সে বলে যদি দড়ি উপরে টানা হয় তাহলে সে দড়ি খুলে ফেলবে। এত কাছে এসে আমি ওকে ছেড়ে যেতে পারবো না। ওর আওয়াজ আমার কানে আসছে। তখন সেখানকার একজন লোকাল বলে, ভগবানের কৃপায় যখন ভিতরে পানি গেছে তাহলে নিচে অক্সিজেনও অবশ্যই থাকবে। তারপর সেখানে আরও দড়ি অ্যাড করা হয়। কোনো মতে সিজু সুভাষের কাছে পৌঁছায়, কিন্তু সিজু কিভাবে দড়ি বাঁধবে তা ভুলে গেছে। তাই কোনো মতে সে দড়ি বেঁধে যখনই সুভাষকে উপরে তুলবে তখনই সুভাষ তার গলায় চাপ দিয়ে বসে, কারণ সুভাষ কোনো হুঁশ জ্ঞানের ভিতরে ছিল না। হঠাৎ করে আবার সুভাষ অজ্ঞান হয়ে যায় এবং পিছল খেয়ে নিচে পড়তে থাকে সিজুকে নিয়ে, যার ফলে উপরের মানুষও কন্ট্রোল হারিয়ে ফেলে, দড়ি হাত থেকে ফসকাতে থাকে। তখন উপরের সব ছেলেরা দড়িটি টেনে ধরে। দড়ি টানার খেলা মুভির প্রথমেই আমরা দেখতে পাই। আর যেই দলের সাথে তারা খেলতেছিল তারাই ছিল আসল মানজুমাল বয়েস। এদিকে সিজু কোনো রকমে সুভাষকে টেনে উপরে আস্তে আস্তে তুলতে থাকে। হঠাৎ করে একটি পাথরের ফাঁকে দড়িটি আটকে যায়। দড়িটি এমনভাবে আটকে যায় যদি জোরে টান দেয় তাই সিজু তার মাথায় আঘাত পেত। সিজু যেহেতু দড়ি ধরে আছে এবং তার সাথে সুভাষও আছে, তাই তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না। তখন সেখানে অভিলাষ আছে এবং সে বলে দড়িটি ঢিল করে টান দিতে। তার কথা শুনে পরবর্তীতে সেখানে দড়িটি ছুটে যায়। কোনো মতে সেখান থেকে সিজু সুভাষকে বের করে, এবং এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এর আগে কেউই এই দৃশ্য দেখেনি। আর এই গর্ত থেকে কেউই ফিরে আসে না। এলাকার অনেকে সুভাষের পা ধরে আশীর্বাদ নেয়, কারণ সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তারপর তাকে পাশের ক্লিনিকে ফার্স্ট এইড দেওয়া হয়। তারপর মঞ্জুমালের এক হসপিটালে তাকে ভর্তি করা হয়। সকল ছেলেরা যার যার বাসায় চলে যায় এবং কেউই তার পরিবারকে কিছু বলে না। সবাই একটি মিথ্যা বলে যে সুভাষ কুয়াতে পড়ে গিয়েছিল। সুভাষের মা সিজুকে অনেক কথা শোনায়, বলে এত বড় হয়ে গেছিস, বিয়ে করিস না কেন তুই এতগুলো ছেলের জীবন নষ্ট করছিস। সিজু চুপচাপ সবই শুনতে থাকে, কিন্তু কিছুই বলে না। এদিকে সুভাষ কিছুদিন পর রিলিজ পেয়ে বাসায় চলে আসে, কিন্তু সে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই সে সেই দৃশ্যগুলো চোখে দেখে আর ভয় পায়। তারপর একটি সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নেয় এবং আস্তে আস্তে ঠিক হতে থাকে। সিজু আস্তে আস্তে সুভাষের কাছ থেকে দূরে সরে আসে এবং তার বিয়েও ঠিক হয়। সুভাষের মা এখনও তাকে মাফ করেনি। তখন একজন লোকাল তামিলনাড়ু গিয়ে জানতে পারে সিজু কিভাবে তার জীবন ঝুঁকিতে রেখে সুভাষকে বাঁচিয়ে আনে। সে কথা এলাকায় ছড়িয়ে পড়ে। যখন সেটা সুভাষের মা জানতে পারে তখন সুভাষের মা সিজুর বাসায় যায় এবং সিজুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে গর্তটিতে সুভাষ পড়ে গিয়েছিল সেই গর্তটিও কর্তৃপক্ষের দ্বারা আটকে দেওয়া হয় এবং 2 বছর পর সিজুকে জীবনরক্ষক অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবিশেষে অরিজিনাল মানজুমাল বয়েসের কিছু চিত্র তুলে ধরা হয়, যা এই ছবিতে রিক্রিয়েট করা হয়েছে। এভাবে সিনেমাটি এখানে শেষ হয়। এই সিনেমাটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাই। একটি ফ্রেন্ড সার্কেল কীভাবে তার বন্ধুর জন্য নিজের জীবন দিয়ে প্রাণপণ চেষ্টা করে সাহায্য করে। মালায়ালাম সিনেমা চমৎকার চমৎকার সিনেমা আমাদের মাঝে ডেলিভার করছে, তার ভিতর মানজুমাল বয়েস অন্যতম। এই সিনেমাটি অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলেছে। 20 কোটিতে তৈরি করা সিনেমাটি 242 কোটি টাকা আয় করে এবং এটি সবচেয়ে বেশি উপার্জনকারী মালায়ালাম সিনেমা। আজ ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।